দেখি হাঁ করো। আলো মুখ হা করলো। আধার কপাল কুঁচকে ভেতরে তাকিয়ে দেখে ডান গাল কেটে রক্ত বেরিয়ে গেছে। এটা দেখে ফোঁস করে দীর্ঘশ্বাস ছাড়লো। এই মেয়েটার কোনোদিন ভালো হবে না। সে গাল ছেড়ে বিড়বিড় করে পড়ল। দাঁত তো নয়, যেন থাড়ালো ব্রেড। সারাটা দিন কেটে গেল। আলো আজও ভার্সিটিতে যায়নি, আর কয়েকদিন পর যাবে। আপাতত সে বাড়িতেই পড়াশোনা করছে। এই তো সবে পড়ে উঠল। ঔষধ খাওয়ার পর শরীর এখন ঠিক আছে, তবে মাঝে মধ্যে নাক শিরশির করছেই। পড়ার টেবিলে বইপত্র গুছিয়ে রেখে রুমের বাতি নিভিয়ে বিছানার মাঝে চিত হয়ে শুয়ে চোখ দুটো বন্ধ করে নিল। কিছুক্ষণ পর হঠাৎই কিছু একটা লাফ দিয়ে তার পেটের উপর উঠতেই আলো ভীষণ ভয় পেল। চোখ মেলে তাকিয়ে গলা ফাটিয়ে চিৎকার করতে চেয়েও করল না। মুহূর্তেই বিস্ময় আনন্দে চোখ দুটো বড় বড় হয়ে গেল। শোয়া থেকে এক লাফে উঠে সাদা ধপধপে দুটো খরগোশের বাচ্চাকে কোলে নিয়ে অবিশ্বাস্য চোখে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, এরা এরা আমার স্যার। তোমার কাছে গিয়েছে মানে ওরা এখন থেকে তোমারই। খুশিতে আলোর চোখ দুটো ছলছল করে উঠল। সে তো মনে মনে খরগোশের ছানাকেই চেয়েছিল। তাই তো গতকাল অমন করে ছুটে স্যারের কাছে যাচ্ছিল। উদ্দেশ্য ছিল বায়না করার, কিন্তু সে না বলার আগে লোকটা বুঝলো কিভাবে তারও এগুলোকে চাই। আলোকে কিছু একটা ভাবতে দেখে আধার মাথায় গাঁটটা মেরে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল। ছোট্ট মাথায় বেশি চাপ নিও না, নয়তো ফেটে যাবে। আলো হেসে কিউট কিউট খরগোশের ছানাদের আদর করতে লাগলো। তার মনটা এক নিমেষে ভালো হয়ে গেছে। আধার শাওয়ার নিয়ে এসে ব্যাগ খুলে একটা বক্স ও কিছু চকলেট বের করে আলোর সামনে রাখলো। মেয়েটা খরগোশদের ফ্লোরে নামিয়ে দিয়ে আগে প্লাস্টিকের বক্সটা খুললো। ভেতরে এতগুলো ঝুমকো দেখে আলোর চোখ দুটো কপালে উঠে গেল। আলাদা আলাদা ডিজাইনের এবং ছোট থেকে বড় এক বক্স ঝুমকো পেয়ে আলোর জ্ঞান হারানোর উপক্রম। সেখানে ছোট্ট ছোট্ট কিছু দুলও রয়েছে। আলোর স্বামীর দিকে তাকিয়ে অবাক কণ্ঠে বলল, ইচ্ছে হয়েছে তাই নিয়ে এসেছি, পছন্দ না হলে ফেলে দাও। মানুষটার কথা শুনে আলো অদ্ভুত চোখে তাকিয়ে বলল, পাগল নাকি? এত সুন্দর দুলগুলোকে আমি ফেলে দিব? অসম্ভব। একথা বলো বলে বক্স নিয়ে গিয়ে ড্রেসিং টেবিলে ওপর রেখে এক জোড়া ছোট দুল নিয়ে এসে স্যারকে দিয়ে বলল। এটা আমাকে পরিয়ে দিন। আধার কিছু বলতে চেয়েও হাস্যোজ্জ্বল মুখখানা দেখে আর কিছু বলল না, বরং দুল নিয়ে কাছে এগিয়ে এসে ঝুঁকে মেয়েটার কানে পরিয়ে দিল। মানুষটার গরম নিঃশ্বাস ঘাড়ে আছড়ে পড়তে আলো চোখ বুজে নিল। আধার অপর কানের লতিত সুন্দর করে পরিয়ে দিয়ে মেয়েটার দিকে তাকায়। আলো হেসে জানতে চাইল। সুন্দর লাগছে। আধার মুগ্ধ চোখে তাকিয়ে থেকে বিড়বিড় করে বলল, একদম শাকচুন্নির মতো লাগছে। একথা শুনে আলো শব্দ করে উঠে চট করে স্বামীর গলায় ঝুলে পড়ল। তারপর বলল, একটা কথা বলবো, চোখ বন্ধ করুন। আধার কপাল কুঁচকে বলল। যা বলার এমনি বলো, আমি শুনছি। চোখ বন্ধ করুন। আধার তপ্ত শ্বাস ফেলে চোখ বন্ধ করতে করতে বলল। উল্টাপাল্টা কিছু করলে তোমার খবর আছে। আলো হেসে উঁচু হয়ে ফিসফিসিয়ে বলল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত কিউট কিউট উপহার দেওয়ার জন্য। একথা বলে আলো চটপট গালে দুটো চুমু খেয়ে এক দৌড়ে রুমের বাহিরে চলে গেল। আধার গালে হাত দিয়ে থম মেরে দাঁড়িয়ে থাকলো। অনুভব করলো তার হার্টবিট আবারও মিস হয়ে গেছে। এই বেয়াদব মেয়েটা নির্ঘাত তাকে মেরে ফেলবে। এক সপ্তাহ পর আজ ভার্সিটিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে আলো। সে এখন পুরোপুরি সুস্থ। দ্রুত তৈরি হয়ে কাঁধে ব্যাগ চাপিয়ে বাম হাতের কবজিতে ঘড়ি বাঁধতে বাঁধতে দৌড়ে বেরিয়ে গেল, কারণ তার দেরিতে হয়ে গিয়েছে। ঠিক সময় মতো ক্লাসে না পৌঁছালে আবার কথা শুনতে হবে। তাই সে ঝড়ের বেগে ছুটে বাড়ির বাইরে বেরিয়ে আসে। চলো তোমাকে ভার্সিটিতে পৌঁছেই দেই। আলো রাস্তা দিয়ে হেঁটে সামনে যেতেই কই থেকে বাইক নিয়ে সামনে এসে হাজির হলো রাত। আলো একবার হাত ঘড়িতে সময় দেখে নিয়ে বিড়বিড় করে পড়ল, ভার্সিটির বদলে আবার হাসপাতালে পৌঁছে দেবেন না তো? রাত হেসে মাথার চুলগুলো ঠিক করতে করতে বলল, আমার উপর ভরসা রাখতে পারো। বাইক কিন্তু ধীরে চালাতে হবে। কচ্ছপের গতিতে চালাবো। ওকে। আলো হেসে বাইকের পেছনে বসতে বসতে বলল। ওকে। একদিনে রাতের সাথে একটু ভাব হয়েছে তার। সে প্রথমে যতটা খারাপ ভেবেছিল অতটাও খারাপ না ছেলেটা, শুধু ওই একটু আধটু প্লে বয় টাইপের এই। তবে তার সাথে কখনো খারাপ ব্যবহার করেনি, আর না সে খারাপ ব্যবহার করেছে। রাত বাইক নিয়ে একেবারে ভার্সিটির ভেতরে এসে থামলো। আলো নেমে একগাল হেসে বলল, ধন্যবাদ ভাইয়া, আপনার জন্য সময় মতো পৌঁছতে পারলাম। রাত হেলমেট খুলতে খুলতে বলল, কাছের মানুষের ধন্যবাদ বলতে নেই।
নেক্সট টাইম মনে রাখবো। এখন আসি, বাই। একথা বলে আলো চলে যেতে চাইলে রাত পেছন থেকে ব্যাগ টেনে ধরল। আলো থমথমে মুখে পেছনে ফিরে তাকায়। এরা দুই ভাই এটা সেটা ধরে শুধু টানাটানি করে কেন? কিছু বলবেন? নাও। রাত দুটো চকলেট বাড়িয়ে ধরল। আলো চুপচাপ নিয়ে বিদায় নিয়ে ক্লাসের উদ্দেশ্যে ছুটে গেল। রাত কিছুক্ষণ ওখানে থেকে হেলমেট পরে বাইক নিয়ে বেরিয়ে যায় ভার্সিটি থেকে। তারা কেউই খেয়াল করলো না তাদেরকে এতক্ষণ পাঁচতলায় দাঁড়িয়ে থেকে দেখছিল আধার। আলো সিঁড়ি বেয়ে উঠতে উঠতে চকলেটের কাগজ খুলে কামড় দিতে যাবে, তখনই খেয়াল করলো তার হাত থেকে দুটো চকলেটই উধাও। সে চমকে উঠে মাথা তুলে সামনে তাকায়, তারপর কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, বাদরের মতো আপনি আমার চকলেটগুলো ছো মেরে নিয়ে নিলেন কেন স্যার? আধার অদূরে চকলেট দুটো ছুঁড়ে মেরে গম্ভীর কণ্ঠে বলল। এত চকোলেট খেয়েও তোমার মন ভরেনি? আলো হতবাক হয়ে নিচে পড়ে থাকা চকলেটের দিকে তাকায়, অবাক কণ্ঠে শুধালো, আপনি আমার চকলেট এইভাবে ফেলে দিলেন? ভাগ্যিস চকোলেটের জায়গায় তোমাকে ছুঁড়ে মারিনি। আলো দাঁতে দাঁত চেপে কিছু না বলে পাশ কাটিয়ে চলে যাওয়ার সময় শুনতে পেল, তোমাকে পুরো চকোলেটের দোকান এনে দিব, তবুও যেন অন্য কারোর থেকে আর চকোলেট বা অন্য কিছু না নেওয়া হয়। যেটা লাগবে আমাকে এসে বলবে, আমি এনে দেব। একথা শুনে আলো থেমে গিয়ে বলল, আমি কার থেকে কি নিব না নিব তাতে আপনার কি? কথাগুলো তার বলতে দেরি হলেও আধারের তেড়ে এসে তাকে দেয়ালের সাথে চেপে ধরতে একটুও দেরি হলো না। এক মুহূর্তের জন্য আলোর নিঃশ্বাস থমকে যায়। নরম ঠোঁটের স্পর্শ পেয়ে তার পুরো শরীর থরথর করে কেঁপে উঠল। বারবার শুকনো ঢোক গিলে দুহাতে পরনের জামা খামচে ধরল। আজকাল বড্ড বেশি জ্বালান আপনি মিসেস খান। যেগুলো পছন্দ করি না সেগুলোই করেন। যদি বলি ডান দিকে যেতে, আপনি যান বাম দিকে। এত অবাধ্য কেন আপনি? আধার হিসিয়ে কথাগুলো বলে। আলো চোখ বুজে জোরে জোরে শ্বাস নিয়ে আজ বুঝতে পারল কেউ কাউকে চুমু খেলে ঠিক কেমন অনুভূতি হয়। সে তো এতদিন কিছু না ভেবেই হুটহাট চুমু খেয়েছে স্যারকে, কারণ লোকটা সেটা পছন্দ করতো না। তাই তো সেও তেড়ামি করে ঘুরে ফিরে ওই একই কাজ তেড়ামি করে করতো, কারণ পচা স্যারকে জ্বালাতে ভীষণ ভালো লাগে। কিন্তু আজ লোকটার এলোমেলো স্পর্শের কাছে তার শরীরটা ভেঙে আসছে। কি করছেন কি? ছাড়ুন আমায়। আজ নিশ্চয় আপনি নেশা টেশা করে এসেছেন। কেউ দেখে ফেলে সর্বনাশ হয়ে যাবে। আধার গলায় মুখ ডুবিয়েছিল, আর তার এক হাত মেয়েটার জামার ভেতর কোমরের মাঝে রয়েছে। সে চোখ বুজে লম্বা লম্বা শ্বাস নিয়ে নিজেকে সামলিয়ে নিল। একটু সময় নিয়ে মেয়েটাকে ছেড়ে দিল, তবে অবাধ্য হাতে মেয়েটাকে একটু গম্ভীরভাবে ছুঁয়ে দেওয়ার পর স্যারের কাছে আলো কয়েক মিনিটের জন্য স্তব্ধ হয়ে যায়। অনুভব করলো তার পাজোড়া কাঁপছে। মেয়েটা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারল না, সিঁড়ির ওপরই ধপ করে বসে পড়ল। লোকটা যে এমন কিছু করতে পারে সেটা কল্পনারও বাইরে ছিল। তার হার্টবিট অস্বাভাবিকভাবে লাফাচ্ছে। একই সাথে লজ্জা এখন ইচ্ছে করছে ছুটে পালিয়ে যেতে। অন্যদিকে আধার শটান হয়ে দাঁড়িয়ে থেকে প্যান্টের পকেটে দুহাত গুজে মেয়েটার হাবভাব দেখে ধীর কণ্ঠে বলল, কাউকে ছুঁয়ে দিলে কেমন লাগে এখন সেটা ফিল করতে পারছো? আলো কপালের ঘাম মুছে অস্ফুট স্বরে বলল, আপনি কিন্তু এটা একদম ঠিক করলেন না। আমি আজ যেটা করেছি ওটা তুমি প্রতিনিয়ত আমার সাথে করো। কি ভাবো তুমি আমি সবসময় ঘুমিয়ে থাকি? গতকাল রাতে তুমি কোথায় কামড় চিমটি মেরেছিলে সেটাও জানি। আর আমি তো শুধু ছুঁয়েছি, তোমার মতো কামড় চিমটি মারিনি। আলোর ইচ্ছে করলো মাটির নিচে ঢুকে যেতে। সে আর ওখানে এক মুহূর্তের জন্য থাকলো না। নিচ থেকে ব্যাগ নিয়ে এক ছুটে নিচে নেমে গেল। তার আজ ভার্সিটিতে আসাটাই ভুল হয়ে গেছে। সকালে কার মুখ দেখেছে উঠেছিল কে জানে। ভার্সিটি থেকে ফিরে গোসল নিয়ে খাওয়া দাওয়া করে ভাত ঘুম দিয়েছে আলো। সে আজ সব ক্লাস করলেও ওই অসভ্য লোকটার ক্লাসের আশেপাশেও যায়নি। সোফার মাঝে খরগোশের ছানারা গুটিসুটি মেরে শুয়ে আছে। তাদের নাম রেখেছে টোনা টুনি। এটা নিয়ে লোকটা কয়েকদিন তাকে পচিয়েছে। ঘুম ভাঙলো বিকেলের দিকে। ড্রয়িং রুমে এসে কাউকেই দেখতে পেল না। তাহমিনা খান গিয়েছে পাশের বাসায়, দাদাজান গিয়েছে মেবি বাজারে, আর শেফালি চাচি কই গেছে জানে না। পুরো বাড়িতে একাশে। এখন কি করবে ভাবতে ভাবতে রান্নাঘরে গিয়ে ফ্রিজ থেকে আইসক্রিম নিয়ে এসে সোফায় বসলো। তারপর টিভিতে গোপাল ভাট দিয়ে দেখতে থাকলো। কিছুক্ষণ সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর বাইরে থেকে রাত ফিরল। এই ছেলেটা সারাদিন শুধু বাইক নিয়ে টই টই করে ঘুরে বেড়ায়, কোনো কাজকর্ম নেই। কফি পাবো? আলো আইসক্রিম খেতে খেতে বলল, ফ্রেশ হয়ে আসুন, বানিয়ে দিচ্ছি। রাত মাথা নাড়িয়ে দোতলায় উঠে গেল। আলো আইসক্রিম শেষ করে টিভি বন্ধ করে রান্নাঘরে গিয়ে কফি বানাতে শুরু করলো। সাথে কিছু নাস্তাও তৈরি করতে থাকলো, কারণ মানুষটার আসার সময় হয়ে গেছে। রাত শাওয়ার নিয়ে তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে ড্রয়িং রুমে এলো। আলো এসে ধোয়াটা কফি দিয়ে যায়। আলো কাজ করার মধ্যে খেয়াল করলো রাত তার পাশে এসে দাঁড়িয়েছে। সে ঘাড় ঘুরিয়ে এক পলক তাকিয়ে বলল, আপনার জামা কাপড় নেই? রাত কপাল কুঁচকে বলল, আমাকে দেখে তোমার গরিব মনে হয়?
হুম, বেকার তো হতে পারে, বাট গরিব নয়। তাহলে সারাক্ষণ এমন গোপাল ভাঁড়ের মতো খালি গায়ে থাকেন কেন? তুমি আমাকে ওই টাকলু পেট মোটা গোপাল বললে? আর ইউ সিরিয়াস? তুমি জানো আমাকে দেখে কত মেয়ে পাগল? আলো বিড়বিড় করে বলল। খোলা জিনিসে মাছি পড়ে বেশি। রাত কিছুক্ষণ চুপ থেকে আলোর দিকে এগিয়ে যেতে যেতে ধীর কণ্ঠে বলল। বাই এনি চান্স আমাকে এমনভাবে দেখলে তোমার সমস্যা হয়? আমার কেন সমস্যা হবে আজীব? এ কথা বলে আলো পাশে তাকাতেই ভরকে গেল। গম্ভীর কণ্ঠে বলার চেষ্টা করলো। আমার দিকে এগোচ্ছেন কেন? রাত কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে বলল। তুমি এত কিউট কেন বলো তো? আলো প্রচুর বিরক্ত হয়, ঝাঁঝালো কণ্ঠে বলল। বড় ভাইয়ের বউয়ের সাথে ফ্লটিং করা বন্ধ করুন। ভাইয়ের বউ যদি হয় একটা ববরি ডল, তাহলে তার সাথে একটু অর্ধেক ফাইটিং করাই যায়। আলো কিছু বলতে যাবে তখনই শুনতে পেল। আজকাল দেখছি তুই রান্নাঘরেই থাকিস বেশি। বড় ভাইয়ের কথা শুনে রাত পেছনে ফিরে বলল। আমার মন যেখানে চাইবে আমি সেখানেই থাকবো ব্রো। আলো স্বামীর দিকে তাকায়। লোকটা বাড়ি ফিরে ফ্রেশ না হয়ে সোজা এখানে চলে এসেছে। দুজনে চোখাচোখি হতেই আলো নজর থামিয়ে নিল। আদার গম্ভীর কণ্ঠে বলল। রুমে যাও। আলো কিছু না বলে টোনাটুনির জন্য দুটো গাজর ও নাস্তার প্লেট নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। রাত একটা আপেল নিয়ে খেতে খেতে চলে যেতে আধার বলে উঠল। দাঁড়া। রাত থেমে ঘাড় কাত করে বলল। বলো। ওর থেকে দূরে থাক। কেন? কারণ ও আমার বউ। শর্ট। আধার দাঁতে দাঁত পিষল। নিজের লিমিট ক্রস করিস না রাত, নয়তো তোর পুরো ব্যাকগ্রাউন্ড তোর মায়ের সামনে নিয়ে আসবো। তুই দেশের বাইরে থাকাকালীন কি কি করেছিস আর দেশে এসে কি কি করছিস সব কিছু কিন্তু আমি জানি। মায়ের ভয় দেখাচ্ছ? জানি উনি কিছু করবেন না, তবে তোর ফুলের মতো চরিত্রের ইতিহাস জানলে ঠিকই বিয়ে দিয়ে দেবেন। রাত কিছুক্ষণ চুপ থেকে বলল। তুমি তো ওই মেয়েকে বউ হিসেবে মানো না আর না ভালোবাসো, তাহলে এত সমস্যা কেন? তুইও তো তোর গার্লফ্রেন্ডদের মন থেকে ভালোবাসিস না, তাহলে ওদের সাথে রুম ডেটে যাস কেন? একটু থেমে পুনরায় বলল। আমি বিদেশে থাকতে তোকে বারবার বলেছি এসবের নেশা ছেড়ে দিতে, কিন্তু তুই উল্টো আমার সামনেই বিদেশি মেয়েদের সাথে ঘনিষ্ঠ হতিস। যেখানে ওদের এসবে কোনো আপত্তি নেই সেখানে আমি বাধা দিয়ে কি করতাম? তাই তোর ব্যাপার থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। তোর জীবন, তোর সব কিছু, এতে আমার কি? এত বছর পর যখন দেশে ফিরে এলি আর স্বাভাবিকভাবে চলাফেরা করলি, তখন ভেবেছিলাম নিজেকে সূত্রে নিয়েছিস, কিন্তু তুই আবারও সেই ঘুরে ফিরে একই পথে চলতে শুরু করেছিস। আর এসবের মাঝখানে থেকে এখন আবার বুকে টানছিস কেন? ও ভীষণ সাদাসিধা একজন সহজ সরল মেয়ে, একটুকুতেই তোকে ভালো ভেবে বিশ্বাস করে নিয়েছে। এর মূল কারণটাই হচ্ছে তুই আমার ছোট ভাই। এজন্য মেয়েটা তোকে ভাইয়ের মতো দেখে, তোর সাথে মিশছে, গল্প করছে, হাসাহাসি করছে, কিন্তু সারা তোর তো মতলব খারাপ। দেখ রাত, তোকে আমি শেষবারের মতো বলছি, ওই মেয়েটার থেকে দূরে থাকবি, ওর কাছে যাওয়ার একটুও চেষ্টা করবি না। তোর জন্য যদি আমার বইয়ের কিছু হয় তাহলে আই সোয়ার জীবনের প্রথম খুনটা তোকেই করব আমি। কথাগুলো বলে হনহনিয়ে দোতলায় উঠে গেল আধার। রাত দাঁড়িয়ে থেকে ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে আনমনে বলল। আমি বোম্বাই মরিচকে কখনোই খারাপ নজরে দেখিনি। আধার রুমে এসে সোজা ওয়াশরুমে গিয়ে লম্বা শাওয়ার নিয়ে মাথা ঠান্ডা করে বেশ কিছুক্ষণ পর বেরিয়ে এলো। সোফায় বসে শরীরটা এলিয়ে দিয়ে পিছনে মাথাটা ঠেকিয়ে রাখলো। আলো বিছানায় বসে থেকে টোনাটনিকে নিয়ে খেলছিল আর মানুষটাকে খেয়াল করছিল। সে উঠে এসে সোফার পিছনে দাঁড়িয়ে ওড়নার আঁচল দিয়ে মানুষটার মাথার ভেজা চুলগুলো যত্নের সাথে মুছে দিতে লাগলো। আধা চোখ মেলে তাকিয়ে ওই ইনোসেন্ট মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। মেয়েটা নিজের কাজ শেষ করে চলে যাওয়ার সময় আধা চট করে ওড়নার আঁচল খামচে ধরল। আলো অদ্ভুত চোখে লোকটার দিকে তাকায়। এই অসভ্য লোকটা তার পুরো ওড়না খুলে নিয়েছে। আধার হাতে থাকা ওড়নার দিকে তাকিয়ে থেকে বলল। ওড়না কিভাবে পড়ো? একটু টান দিতে না দিতেই খুলে যায়। আলো দাঁত কিরমির করে এগিয়ে এসে নিজের কাঁধ দেখিয়ে বলল। একটু টান, হ্যাঁ। এই একটু টানের জন্য কখনো সেফটি পিন খুলে বাঁকা হয়ে যায়? আধার মুখ তুলে মেয়েটার কাঁধে বাঁকা হয়ে খুলে যাওয়া সেফটি পিনের দিকে তাকায়। সে কিছুক্ষণ চুপ থেকে নিঃশব্দে উঠে এসে মেয়েটার সামনে দাঁড়ালো। অতঃপর ওড়নাটাকে একদম হিজাবের মতো করে পেঁচিয়ে মেয়েটাকে পরিয়ে দিল। মাথার চুল থেকে হাতার কোণয় পর্যন্ত ঢেকে গেল, শুধু ফর্সা গোলগাল মুখখানা বেরিয়ে থাকলো। এখন থেকে রুমের বাইরে গেলে এমন করে ওড়না পড়ে যাবে, আর সবসময় সুতির বড় ওড়না পড়বে। আমি কাল আরও ওড়না এনে দেবো,
বাড়িতে দাদিজান, শেফালি, চাচি না থাকলে রুমের দরজা ভেতর থেকে লক করে টুনিকে নিয়ে খেলবে। অহেতুক ড্রয়িং রুমে বা রান্নাঘরে যেতে হবে না। আমি রুমেই শুকনো খাবারের ব্যবস্থা করে রাখবো। আগামীকাল থেকে আমার সাথে ভার্সিটিতে যাবে। কারোর বাইকে যেন উঠতে না দেখি। আর রাতের থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করবে। কথাগুলো শুনে আলো ভ্যাবলার মতো হা করে তাকিয়ে আছে। মেয়েটাকে এমন করে তাকিয়ে থাকতে দেখে আধা চোয়াল শক্ত করে ওড়না সহ মেয়েটার এক কান টেনে ধরে বলল। যা যা বললাম সব কানে ঢুকেছে? ব্যথায় আলো ছটফটে উঠে বলল। ঢুকেছে ঢুকেছে, সব কথা ঢুকেছে। সব মেনে চলবে নাকি আবার অবর্তমানে অবাধ্য হবে? মানবো, সব মানবো, একটু অবাধ্য হব না। লাগছে তো। আলো আর্তনাদ করে উঠতেই আধার কান ছেড়ে দিল। মেয়েটা ওড়না টেনে টুনে খুলে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কান চেক করলো। লাল টমেটোর মতো হয়ে আছে। এটা দেখে দাঁত কিরমির করে বলল। আপনার ওটা হাত নাকি অন্য কিছু? হ্যাঁ, এত শক্তি পেয়েছেন কোথায় থেকে? খান তো ওই গরু ছাগলের মতো ঘাস পাতা, অথচ এত এত মাংস খেয়েও একটু শক্তিশালী হলাম না, যেখানে সেখানে শুধু উল্টে পড়ে যাই। আধার ঠোঁট কামড়ে হেসে বলল। তুমি তো তুলোর মতো, যাকে একটা ফু দিলে উড়ে যাবে। আলো মুখ ভেঙচি কেটে কান মালিশ করতে করতে কিছু একটা মনে পড়ল। সে পেছনে ফিরে শান্ত গলায় জিজ্ঞেস করলো। ভাইয়া আপুর বিয়েতে যাবেন? রোহিত ও মেঘলার বিয়ে আর কিছুদিন পর। এই তো দুদিন আগে মতিউর রহমান এবং মাহবুব রহমান এসে বিয়ের কার্ড দিয়ে পুরো পরিবারকে দাওয়াত করে গিয়েছেন। তাহমিনা খান সাফ জানিয়ে দিয়েছে তিনি যাবেন না, আর তিথিও আসতে পারবে না, রাতও যাবে না, সোবান খানও যেতে পারবে না, কারণ তিনি পরশু গ্রামের বাড়িতে যাবেন। এখন শুধু সে বাকি রইল। আদের একটু সময় নিয়ে আওড়ালো। তুমি চাও আমি যাই? আলো তড়িঘড়ি করে মাথা নাড়িয়ে বলল। চাই চাই। ঠিক আছে, যাব। মুহূর্তে আলো খুশি হয়ে গেল। আদার ব্যাগ খুলে অনেকগুলো চকলেট বের করে টি টেবিলের ওপর রেখে দিল। আলো গুটি গুটি পায়ে গিয়ে এসে একটা চকলেট নিয়ে জিজ্ঞেস করলো। এগুলো আমার জন্য? না, আমার একটা বউ আছে, তার জন্য। আলো চকলেট খেতে খেতে শব্দ করে হেসে উঠে বলল। আপনার মতো হিটলার আদা খানকে কে বিয়ে করবে? আধার দেয়ালের সাথে হেলান দিয়ে দুহাত বুকের উপর ভাঁজ করে রেখে বলল। মেয়ের অভাব রয়েছে নাকি? আলো এক ভুরু উঁচিয়ে জিজ্ঞেস করলো। আপনার কি আবার বিয়ে করার ইচ্ছে আছে? যেখানে একটাই বিয়ে করতে চাইনি, সেখানে আবার বিয়ে করে কি করব? চাইলে তুমি করতে পারো, আই ডোন্ট মাইন্ড। আমাকে অন্য পুরুষের সাথে শেয়ার করতে পারবেন? আধার কোনো জবাব দিল না। সে এখন এটা কিছুতেই করতে পারবে না। যেখানে সামান্য কারোরই নজরই সহ্য করতে পারছে না, সেখানে অন্য কারোর সাথে শেয়ার করা অসম্ভব। সেটা কল্পনাও করতে পারে না। আধার চোখ বুজে শান্ত গলায় বলল। আমি যাকে দেখেছি, ছুঁয়েছি, নিজের বুক শেয়ার করেছি, তাকে অন্য কারোর সাথে শেয়ার করার কোনো প্রশ্নই ওঠে না। বিকজ আধার খান নিজের ব্যক্তিগত জিনিসের ভাগ দিতে পছন্দ করে না, আর না ওই জিনিসের ওপর কারোর নজর সহ্য করে। যেটা আমার সেটা শুধুই আমার। আলো হেসে এগিয়ে এসে বলল। আমাকে নিয়ে এতটা পজিটিভ কবে থেকে হলেন? আধার সোজা হয়ে গম্ভীর কণ্ঠে বলল। পজিটিভ? আর তোমাকে নিয়ে কখনোই না। আমি তো কথাগুলো জাস্ট এমনি বললাম, মানে উদাহরণ দিলাম। এটাকে সিরিয়াসলি নিও না। আমি তোমাকে আগে যেমন অপছন্দ করতাম, ঠিক এখনো তেমনটাই অপছন্দ করি। আলো কিছুক্ষণ চুপ থেকে ধীর কণ্ঠে বলল। আমাকে একটু ভালোবাসা যায় না? ভালোবাসা কথাটা শুনে মুহূর্তেই আধারের চেহারার রং পাল্টে গেল। সে এতদিনের সবকিছু ভুলে গিয়ে দাঁতে দাঁত চেপে বলে উঠল। ভালোবাসা? আধার খান কখনোই ভালোবাসবে না, অন্তত তোমাকে তো কখনোই না। এগুলো জাস্ট নিজের দায়িত্বের খাতিরে পালন করছি। বিয়েটা যেভাবেই হোক হয়েছে, তো এই অনাকাঙ্ক্ষিত সম্পর্ককে তো আর অবহেলা করতে পারি না। তুমি তোমার বাবার আদরের মেয়ে, কখনো কষ্ট, কোনো কিছুর কমতি অনুভব করনি। সেখানে আমি তোমাকে অবহেলা করি কিভাবে বলো তো? এত কিছু করেছি বা করছি মানে এই নয় আমি তোমাকে ভালোবাসি। কোনো পুরুষ বউকে মানুক বা না মানুক, তবুও বউকে অন্য কারোর সাথে সহ্য করতে পারবে না। ওই যে বউ বলে কথা, না চাইতেও একটা সম্পর্ক আছে তো। একটু থেমে পুনরায় বলল। সকালের ঘটনার জন্য আমি খুব সরি। ইচ্ছে করে তোমাকে স্পর্শ করতে চাইনি, আবেশের বশে ভুল করে ফেলেছি। এসবের কারণে কোনো ভুল ধারণা নিজের মনে পুষে রেখো না, নয়তো পরে নিজেই কষ্ট পাবে। এক নাগাড়ে কথাগুলো বলে আধার বারান্দায় চলে গেল। অন্যদিকে আলো থম মেরে দাঁড়িয়ে রইল। সে ভেবেছিল লোকটা একটু একটু করে তাকে মেনে নিচ্ছে। এত কিছুর মধ্যে যে সে বাজেভাবে মুখ থুবড়ে পড়েছে মানুষটার প্রেমে। আগের থেকেও বেশি এখন ভালোবাসে লোকটাকে। হ্যাঁ, সে ভালোবাসে তার পচা স্যারকে, ভীষণ ভীষণ ভালোবাসে।
হয়তো সেটা একতরফা ভালোবাসা, তবুও সে ভালোবাসে। অথচ মানুষটা থেকে একটু ভালোবাসতে পারলো না। এতদিন যা যা করেছে এবং করছে সবটাই দায়িত্ব শুধু। আলো শব্দ করে দীর্ঘশ্বাস ছাড়ল। টুনাটুনিকে নিয়ে বিছানায় আতশোয়া হয়ে বসলো। হেডবোর্ডের সাথে মাথাটা ঠেকিয়ে চোখ বুঝতেই গাল বেয়ে কয়েক ফোঁটা নোনা অশ্রুজল গড়িয়ে পড়ল। মেয়েটা তড়িঘড়ি করে চোখ মুছে নিল। সে কাঁদছে কেন আশ্চর্য! আগে থেকেই তো জানতো ওই লোকটা তাকে পছন্দ করে না আর না ভালোবাসে। তাহলে আজ কেন এত কষ্ট হচ্ছে তার? সে তো সবকিছু জেনে শুনেই ভালোবেসেছে ওই তেরা লোকটাকে, আর এতে তার কোনো আপত্তি ছিল না। সে এভাবেই মেনে নিয়েছে সবটা। তাহলে এখন কেন এমন দমবন্ধ অসহনীয় অনুভূতি হচ্ছে? আচ্ছা, স্যার কি তাকে কখনো ভালোবাসবে না? একটু ভালোবেসে কি কখনোই নিজের মনে জায়গা দিবে না? নাকি সারা জীবন শুধু নিজের দায়িত্বটুকু পালন করে যাবে? কোনো প্রশ্নের জবাব পেল না আলো, আর না খোঁজার চেষ্টা করলো। লম্বা লম্বা শ্বাস নিয়ে নিজেকে সামলিয়ে নিল এবং একসময় ওইভাবেই ঘুমিয়ে পড়ল। আধার অনেকক্ষণ পর রুমে এসে দেখে মেয়েটা রাতের খাবার না খেয়েই ঘুমিয়ে গেছে। সে দীর্ঘশ্বাস ছেড়ে কাছে এসে কোল থেকে টুনাটুনিকে নামিয়ে মেয়েটাকে ঠিক করে শুয়ে দিয়ে শরীরে কমফোর্টার টেনে দিল। একটু পর শেফালি চাচি খাবার খাওয়ার জন্য ডাকতে এলে সে জানিয়ে দেয় খাবে না। উনি চলে যাওয়ার পর দরজা লাগিয়ে বাতি নিভিয়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এলো। তারপর মেয়েটার পাশে বিছানার সাথে হেলান দিয়ে মেঝেতে বসলো। মাথাটা বিছানায় ঠেকিয়ে ঘাড় কাত করে ঘুমান্ত মেয়েটার দিকে অপলক নয়নে তাকিয়ে রইল এবং একসময় অস্ফুট স্বরে বিড়বিড় করে বলে উঠল, আমার এই ছন্ন ছাড়া অন্ধকার জীবনে না এলেও পারতে, মিসেস আধার খান। তাড়াতাড়ি ঘুমানোর ফলে ভোর রাতের দিকে ঘুম ভেঙে যায় আলোর। চোখ মেলে তাকাতেই সর্বপ্রথম নজরে এলো মেঝেতে বসে থেকে বিছানায় হেলান দিয়ে মাথা ঠেকিয়ে ঘুমিয়ে থাকা মানুষটাকে। আলো নিজের বাম হাতের দিকে তাকায়। মানুষটা তার হাতের আঙুলের ভাঁজে নিজের হাতের আঙুলগুলো ডুবিয়ে রেখেছে। ঘুমের মধ্যেও কেমন শক্ত করে ধরে আছে তার হাত, যেন ছেড়ে দিলেই সে পালিয়ে যাবে। আলো উঠে বসে আস্তে করে হাত সরিয়ে নিয়ে নেমে পড়ল। ঘুমন্ত মানুষটার সামনে হাঁটু ভেঙে বসে কিছুক্ষণ তাকিয়ে থাকলো এই কিউট চেহারার দিকে। কাত করে রাখা মাথাটা সোজা করে দিতেই আধার ঘুমের ঘরে মৃদুস্বরে গোঙালো। আলো চমকে উঠে কপালের মাঝে হাত রাখলো। না, জ্বর নেই, নিশ্চয়ই মাইগ্রেন ব্যথা উঠেছে লোকটার। আলো বিছানা হাতড়ে একটা বালিশ নিল। সে তো আর মানুষটাকে তুলে বিছানায় শোয়াতে পারবে না, তাই একটু আরাম দেওয়ার চেষ্টা করলো। এক হাত ঘাড়ের নিচে গলিয়ে মাথাটা উঠিয়ে নিয়ে অন্য হাতে বালিশটা পেছনে রাখলো। কিন্তু মানুষটার মাথা আর সেখানে রাখা হলো না, কারণ লোকটা সামনে হেলে তার বুকের মাঝে মাথা রেখেছে এবং শরীরের সমস্ত ভার ছেড়ে দিয়েছে। আলো দপ করে বসে দুহাতে আগলে নিল স্বামীকে। সে বুঝতে পারছে না কতক্ষণ এভাবে বসে থাকবে। কিছুক্ষণ চুপ করে বসে থেকে মানুষটাকে টেনে টেনে উঠানোর চেষ্টা করলো। আধারের ঘুমটা হালকা হয়ে গেল, তবে সে চোখ মেলে তাকায় না, শুধু উঠে বিছানায় বসে। হালু একটুতেই হাঁপিয়ে গিয়েছে। সে নিজেকে সামলিয়ে মানুষটাকে ঠিকঠাকভাবে বিছানায় শুয়ে দিতেই অনুভব করলো সে নিজেই বিছানায় শুয়ে আছে। হুট করে কি থেকে কি হয়ে গেল ঠিক বুঝতে পারলো না আলো, তবে নিজের শরীরের ওপর স্যারকে দেখে হতবাক হয়ে গেল। অসভ্য লোকটা ঘুমের নেশায় তাকে কোলবালিশ ভেবে চেপে চুপে ধরে তারই উপর শুয়েছে। উন্মুক্ত ঘাড়ে আছড়ে পড়ছে গরম নিঃশ্বাস। স্যারের নিচে থেকে আলোর মনে হচ্ছে সে আলো বার্তা হয়ে গেছে, অথচ লোকটা কি আরামসে ঘুমাচ্ছে। আলো হাঁসফাঁস করে উঠল, ঘাড় কাত করে জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করলো। লোকটার হাতির মতো ওজনের কাছে তার শরীরটা চ্যাপ্টা হয়ে গেল। সে দুহাতে মানুষটাকে সরাতে চেয়েও সরিয়ে দিল না, বরং এক হাত পিঠের উপর রেখে অন্য হাত মাথার চুলের ভাঁজে গলিয়ে দিয়ে বুলিয়ে দিতে থাকলো। আধার বুঝিয়ে আরাম পেল। সে মৃদুস্বরে গঙিয়ে ছোট্ট শরীরটাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে গলায় নাকমুখ গুজল। আলোর কষ্ট হলেও সে একটু নড়াচড়া করলো না, কারণ সে বুঝতে পারছে লোকটা শান্তি পাচ্ছে না মাইগ্রেনের ব্যথায়। একটু ঘুমিয়ে নিলে আরাম পাবে, তাই সে মাথায় হাত বুলিয়ে দিয়ে মানুষটাকে ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করলো। সময় আজ কোনো দিক দিয়ে অতিবাহিত হলো ঠিক বোঝা গেল না। অদূর থেকে মৃদুস্বরে ভেসে আসা আজানের শব্দে আধারে ঘুম ভাঙল, কিন্তু সে তখনই উঠল না। কিছুক্ষণ চোখ বুজে থেকে নিঃশ্বাসের মাধ্যমে মিষ্টি ঘ্রাণ টেনে নিল। এটা তার খুব পরিচিত, কারণ এই সুঘ্রাণের অধিকারী রমণীই তার সাথে মিশে থাকে। আধার নিজের অবস্থান বুঝেও একটু নড়ল না, আর না সরে গেল। সে তো মটকা মেরে পড়েই থাকলো মেয়েটার উপর। নিজের এই বেহায় কাজে মনে মনে নিজেই ভীষণ বিরক্ত হলো। ব্রেন বলছে উঠে যেতে, কিন্তু মন বলছে আর একটু থাকতে। অবশেষে মনটাই জয়ী হলো। বেশ কিছুক্ষণ পর আধার চোখ মেলে তাকায়। দুহাতে ভর দিয়ে মাথা উঁচু করে মেয়েটার দিকে তাকিয়ে দেখে চোখ মুখ কুচকে তার দিকেই তাকিয়ে আছে। আমাকে দেখা হয়ে গেলে এখন সরুন। আধারে কপাল কুচকে গেল। সে গমগমে গলায় বলল, সরবো না, কি করবে? আলো অদ্ভুত চোখে তাকায়। এই লোকটা রাতে কত কথা শোনালো তাকে,
আর এখন কিনা তার উপর থেকে সরতেই চাইছে না। এই লোকটা আসলেই কি চায় একমাত্র ওপরওয়ালাই জানে। আলো কিছু না বলে বাম হাতটা মানুষটার গালে রেখে জানতে চাইল। মাথা ব্যথা কমেছে? আধার চোখ বুজে ধীর কণ্ঠে বলল। হুম। আলোর মাথায় দুষ্টু বুদ্ধি এলো। সে দুহাতে স্বামীর মাথার চুলগুলো টেনে টুনে এলোমেলো করে দিল। আধার বিরক্তিতে সরে গেল। এটা দেখে আলো উপুড় হয়ে বালিশে মুখ গুজে খিলখিল করে হেসে উঠল। আধার ঘাড় কাত করে মেয়েটার দিকে তাকিয়ে থাকলো। তারপর কিছু একটা মনে হতে তড়িঘড়ি করে উঠে গিয়ে ল্যাপটপ খুলে ভার্সিটিতে ইমেল পাঠিয়ে দিল। হাজারটা যাওয়া হলো না। আধার শাওয়ার নিয়ে একেবারে নিচে নামলো। ডাইনিংয়ে তখন রাত বসে থেকে একা খাবার খাচ্ছিল। আধার এসে রাতের সামনে চেয়ার টেনে নিয়ে বসলো। শেফালি চাচি আরও খাবার নিয়ে এসে টেবিলের উপর রেখে গেলেন। রাত এক পলক ভাইয়ের ভেজা চুলগুলোর দিকে তাকিয়ে নজর সরিয়ে নিল। কিছুক্ষণ পর আলোও নেমে গেল। গতকাল সেই দুপুরে খেয়েছিল খাবার, এরপর আর খাওয়া হয়নি, তাই খুব খিদে পেয়েছে তার। স্বামীর পাশে চেয়ারে এসে আলো বসতেই রাত মুখ তুলে মেয়েটার দিকে তাকায়। আলো স্বামীর কথা মতো বড় ওড়না হিজাবের মতো পেঁচিয়ে পড়ে আছে। ফলস্বরূপ মুখ ছাড়ার কিছুই উন্মুক্ত না, এমনকি একটা চুলও বেরিয়ে নেই। হঠাৎ করে মেয়েটার এমন লোক আর চোখ মুখ ফোলা ফোলা দেখে রাতের কপালের মাঝে চারটে ভাঁজ পড়ল। তাহলে কি তার ভাই? আর ভাবতে পারল না রাত। চোয়াল শক্ত করে ভাইয়ের দিকে তাকায়। রাতকে এমন করে তাকাতে দেখে আধারের চোখ হাসে। সে ধীর কণ্ঠে বলে উঠল, তুই চলিস হারাম পথে আর আমি চলেছি হালাল পথে। একটু থেমে পুনরায় বলল, এখন কেন জানি বড্ড আফসোস হচ্ছে। শুধু শুধু এতগুলো দিন উপোস করেছিলাম, বাট ফাইনালি উপোস ভাঙলাম। বলেই বাঁকা হাসলো আধার। রাত হাত দুটো মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে বলল, তুমি কিন্তু এটা একদম ঠিক করলে না। আধার কিছু না বলে শুধু নিঃশব্দে হাসলো। রাত রাগে গজগজ করতে করতে উঠে হনহনিয়ে চলে যায়। অন্যদিকে সবকিছু আলোর মাথার উপর দিয়ে গেল। সে স্বামীর দিকে তাকিয়ে অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি এতদিন উপোস থাকলে প্রতিদিনের খাবার কে খেয়েছে? আপনার ভূত? আধার পাশে তাকিয়ে মেয়েটার সরু নাক টেনে ধরে গম্ভীর কণ্ঠে বলল, একদম বড়দের কথার মাঝখানে নিজের এই লম্বা নাক গলাবে না। আলো কপাল কুঁচকে বিড়বিড় করে বলল। মিথ্যাবাদী কোথাকার! আধার চোখ রাঙায়। আলো খ্যাক করে বলল, একদম ওভাবে তাকাবেন না, নয়তো নয়তো? বাপের বাড়ি চলে যাব। ঠিক আছে, যাও। আলোর খুব অভিমান হলো। সে খাবার ছেড়ে উঠে দাঁড়াতে যাবে, তখনই আধার তার কোমর খামচে ধরে বসিয়ে দিল এবং দাঁতে তাত চেপে বলল, আমার পারমিশন ছাড়া বাপের বাড়িতে যাওয়ার চেষ্টা করো, তাহলে আই সোয়ার তোমার ওই সুন্দর পা জোড়া ভেঙে দেব। কোমরের ব্যথায় আলোর চোখ দুটো ছলছল করে উঠল। সে লোকটার হাতটা সরাতে চাইল, কিন্তু আরো শক্ত করে খামচে ধরল তার কটি দেশ। আলো অসহায় কণ্ঠে বলল, লাগছে? আধার খেতে খেতে জবাব দিল, লাগার জন্যই ধরেছি। আপনি খুব খারাপ। আই নো, আর এই খারাপ আমিটার সাথেই তোমাকে থাকতে হবে, যেমনটা আমি থাকছি তোমার মতো আধ পাগলের সাথে। আমি আধ পাগল? পুরোটাই পাগল। আলো দাঁতে দাঁত চেপে কিছু না বলে চুপ করে বসে থাকলো। ইচ্ছে তো করছে একটা হাতুড়ি এনে এই লোকটার লোহার মতো হাতটা ভাঙতে। হঠাৎই মাথায় শয়তান চাপলো। সে মাথা নিচু করে লোকটার হাতে চিমটি কাটলো, তবুও ছাড়লো না তার কোমর। আলো বেশ কয়েকবার খামচি চিমটি মেরে অবশেষে হাল ছেড়ে দিল। ঠিক তখনই তার নরম পেটে শক্তপোক্ত চিমটি এসে পড়ল। আলো পুরো বাড়ি কাঁপিয়ে চিৎকার করে উঠতেই তার মুখের ভেতর আলুর টুকরো গুজে দিল আধার। আলোর মন চাইল একটা লাথি মেরে এই লোকটাকে চেয়ার সহ ফেলে দিতে। সে নিজের ইচ্ছেটাকে দমিয়ে পেটের কাছ থেকে জামাটা সরিয়ে দেখল। পুরো জায়গাটা লাল টকটকে হয়ে আছে, এমনকি নখের দাগও খুব বাজেভাবে বসে গেছে, যে কোনো সময় রক্ত গড়িয়ে পড়তে পারে। এসব দেখে আলো দাঁত কিরমির করে বলল, আপনাকে আমি দেখে নিব। বিকেলের দিকে ড্রয়িং রুমে বসে থেকে দাদাজানের সাথে গল্প করছিল আর চা খাচ্ছিল আলো। তখন দরজায় কলিং বেল বেজে উঠল। শেফালি চাচি সেদিকে গেলেন এবং কিছুক্ষণ পর ফিরে এলেন একটা বড় সাইজের পার্সেল নিয়ে। কার্টুন দেখে আলোর কপাল কুঁচকে গেল। জিজ্ঞেস করলো, কার পার্সেল এটা? চাচির কথা শুনে আলো চমকে উঠল। তার পার্সেল মানে? সে তো কিছু অর্ডার করেনি। তাহলে? সে কৌতূহলী হয়ে উঠে এসে বক্সের কাছে বসে খুলতে লাগলো। ভেতরে আদৌ কি আছে কে জানে। সোবান খানও উঠে এসে নাতবের পাশে দাঁড়িয়েছে। কার্টুন খুলতে আলোর চোখ দুটো ছানা পড়া হয়ে গেল। সে মাথায় হাত দিয়ে দপ করে মেঝেতে বসলো। এক কার্টুন ভর্তি শুধু ওড়না আর ওড়না। এটা যে কোনো পাগলের কাজ, সেটা বুঝতে একটু অসুবিধা হল না। আলো মাথা উঁচু করে দাদাজানের দিকে তাকিয়ে জানতে চাইল, তোমার বড় নাতির মাথায় কোনো সমস্যা আছে দাদাজান? না মানে উনি অল্প কিছু নিতে পারেন না? সোবান খান বিষয়টা বুঝতে পেরে হেসে বললেন, বুঝলেন নাটবউ, আমার বড় নাতিটা এসবের ব্যাপারে বড়ই অধৈর্য। সে আমার খুব সহজে পছন্দ করতে পারে না।
আর না সব নিয়ে বেছে বেছে পছন্দ করবে। তার যেটা প্রয়োজন ওটা পুরো 14 গোষ্ঠী তুলে নিয়ে আসবে। আমি একবার নদীতে একটা মাছের নাম বলেছিলাম ওটা নিয়ে আসার জন্য। তারপর তোমার স্বামী কী করেছে জানো? বাজারের অর্ধেক নদীর মাছ নিয়ে চলে এসেছে। সেদিন ছোট বৌমা কী রাগ, এতগুলো ছোট মাছ কিভাবে কাটবে? টাকা দিয়ে এনে তো আর ফেলে দিতে পারবে না। তাই ছোট বৌমা আর শেফালি মিলে মাছ কাটতে বসে। পুরো দিন পেরিয়ে যাবার পরও মাছ কাটা শেষ হয় না। ছোট বৌমা রেগে মেগে অর্ধেক মাছ পাড়া প্রতিবেশীদের দিয়ে দেয়। তারপর থেকেই আমি ভুলেও আর বড় নাতিকে মাছ কিনতে বাজারে যেতে বলি নাই, নয়তো দেখা যাবে আবার পুরো মাছের বাজার তুলে নিয়ে এসেছে। কথাগুলো শুনে আলো শব্দ করে হেসে উঠে বলল, ওনার মতো ঠিক আমার বাবাও বাজারে গেলে পুরো বাজারই তুলে নিয়ে আসে, তারপর মায়ের কাছে বকা শোনে। একবার তো রেগে মেগে মাথায় লাউ ফিকে মেরেছিল। মেয়েটার কথা শুনে সোবহান খান হাসলেন। তখন তাহমিনা খান এসে এতগুলো ওড়না দেখে গম্ভীর কণ্ঠে বললেন, আজকাল দেখছি আপনার বড় নাতি অহেতুক টাকা পয়সা নষ্ট করছে। মুহূর্তে আলোর মুখের হাসি গায়েব হয়ে গেল। সোবহান খান পেছনে ফিরে স্বাভাবিক গলায় বললেন, আমার নাতি তার বউকে কি দেবে না দিবে সেটা একান্ত ওর বিষয়। আর এখানে অহেতু টাকা পয়সা নষ্ট কোথায় দেখলে ছোট বৌমা? ছেলেটা তো আর বাবার মেয়েটাকে ওড়না কিনে দিবে না, তাই সে একবারে নিয়ে দিয়েছে। আর তুমি ওর স্বভাব কিন্তু ভালো করে জানো। ও যেটা নেয় সেটা কয়েক মাসের জন্যই নেয়। একটু একটু করে জিনিস নেওয়া পছন্দ করে না, আর না ধৈর্য আছে। তার সামর্থ্য অনুযায়ী সে তার বউকে দেয়, এতে কারোর আপত্তি হওয়ার তো কথা নয়। শ্বশুরের কথা শুনে তাহমিনা খান কিছুক্ষণ চুপ থেকে বললেন, আপনি কি জানেন আপনার নাতি এই মাসে কত টাকা সংসারের পিছনে দিয়েছে? অবশ্যই জানি, আর যতটা দিয়েছে এতে সংসার দিব্য চলে যাবে। তুমি কি ভুলে গেলে আধার এ মাস থেকেই বেশি কার ওপর খরচ করেছে? একথা শুনে তাহমিনা খান চুপ হয়ে গেলেন। সোবহান খান তার ছেলের সুরে বললেন, তোমার ছেলে দেশে ফেরা মাত্রই তোমার কাছে আবদার করলো বাইকের জন্য, আর তুমিও সেটা বললে আধারকে। ছেলেটা নিঃশব্দে তোমাকে বাইক কেনার জন্য চেক দিয়েছে, আর যে সে বাইক নয়, তোমার ছেলের সবচেয়ে দামি বাইকটাই নিয়েছে। তবুও আধার কিচ্ছু বলেনি, উল্টো লাইসেন্সের কাগজপত্র তৈরি করার জন্য তোমাকে আবারও টাকা দিয়েছে। তখন তো তুমি কিছু বললে না, আর ছেলেটাকে তার বউকে সামান্য কিছু ওড়না কিনে দিয়েছে তাই বলে অহেতু টাকা নষ্ট করা হয়ে গেল। শোনো ছোট বৌমা, আমি কিছু বলি না মানে এই নয় যে তোমার ছেলেটার রক্ত ঝরানো টাকাগুলো এভাবে শেষ করবে। তোমরা ছেলেটার পড়াশোনা শেষ না, তাকে ক্যারিয়ারের জন্য তো দেশের বাইরে পাঠিয়েছিলে, তাহলে তো ছেলেটার ক্যারিয়ার কই? এভাবে বেকার জীবন পার করছে, কি বোঝাচ্ছে বলো তো? লেখাপড়া করে বড় বড় ডিগ্রি অর্জন করে এসে দিব্য ঘুরে বেড়াচ্ছে, বন্ধুবান্ধবদের সাথে আড্ডা দিচ্ছে, আর আমার নাতিটা টাকা ফুরোচ্ছে। ছেলেটার কি ভবিষ্যৎ নেই? সে আর কতদিন এভাবে সংসারের পিছনে খাটবে? এই পর্যন্ত তো আর কম খাটলো না, সেই ছোটোবেলা থেকেই খেটেই যাচ্ছে। এই বাড়ির বড় ছেলে সব দায়িত্ব পালন করেছে এবং এখনও করে আসছে, কিন্তু তোমরা ছেলের কোনো দায়িত্ব পালন করনি, আর না কখনো চেষ্টা করেছো। আজ রাতে বাড়ি ফিরলে বলবে যত দ্রুত সম্ভব একটা চাকরি খুঁজে জয়েন হতে, নইলে কিন্তু আমি ওর সব খরচ বন্ধ করে দিব। তাহমিনা খান কথাগুলো চুপচাপ হজম করে নিয়ে সেখান থেকে চলে গেলেন। সোবহান খান এসে সোফায় বসলেন। এতক্ষণ আলো মেঝেতে বসে থেকে সমস্ত কথাগুলো শুনল। সে উঠে ডাইনিং থেকে পানি নিয়ে এসে দাদাজানকে দিল। সোবহান খান পানি খেয়ে ইশারা করে নিজের পাশে বসতে বললেন আলোকে। মেয়েটা গ্লাস রেখে চুপচাপ দাদাজানের পাশে বসলো। তখন সোবহান খান বললেন, জানো নাথ বউ, তোমার ওপর ওই পচা স্বামী না থাকলে আজ তোমার পথে বসতে হতো। ছেলেটা এসএসসি পরীক্ষার পরেই সব কিছু কারণের জন্য এদেশ ছেড়ে চলে গিয়েছিল।
বাইরের দেশে লেখাপড়ার পাশাপাশি পার্ট টাইম কাজ করে নিজের খরচ চালিয়েছে। আমাদের থেকে কোনো টাকা পয়সা নেয়নি, শুধু বাইরে যাওয়ার জন্য আমার থেকে টাকা ধার নিয়েছিল। তারপর তার পরিচিত আঙ্কেল সব ব্যবস্থা করে দিয়েছে। ওখানে গিয়ে কয়েক মাস পর আমার টাকা শোধ করে দেয়। তারপর কেটে যায় বছরের পর বছর। এরপর আমার গুণধর ছেলেটার জন্য সব শেষ গেছে। আমাদের কোম্পানি ছিল, কিন্তু কিছু বেইমানদের জন্য বাড়ি কোম্পানি নিলামে উঠে যায়। ব্যাংকে এত লোন ছিল যে জমি টমি বেচে দিয়েও শোধ হয়নি। বাড়িটা বাঁচাতে পারলেও কোম্পানিটা রক্ষা করতে পারিনি। এত শোক সইতে না পেরে আমার ছেলেটা স্ট্রোক করে। ও যাদের বিশ্বাস করেছিল, দিন শেষে তারাই তাকে ধ্বংস করে দিয়েছে। তারপর থেকেই এই বাড়ির সব দায়িত্ব আধার নেয়। রাত তিথির লেখাপড়ার খরচ থেকে যাবতীয় সব দায়িত্ব নিজে নেয়। ছেলেটা বাইরের দেশে খেয়ে না খেয়ে থেকে আমাদের জন্য মাসের পর মাস টাকা পাঠিয়েছে। আমি ছেলেটা একটু সাহায্য করার জন্য বাচ্চাদের পড়াশোনা শুরু করি। এভাবে দিন যাচ্ছিল আমাদের। রাত এসএসসি দেওয়ার পর সেও জেদ ধরল বাইরের দেশে গিয়ে ভাইয়ের মতো লেখাপড়া করবে। ছোট বৌমা ছেলের ভবিষ্যতের জন্য রাজি হয়ে গেল। তারপর রাতও তার বড় ভাইয়ের কাছে চলে যায়। ওর ওখানকার সব খরচটাও আধার সামলে নিত। ছেলেটা পিএইচডি শেষ করে সঙ্গে সঙ্গে দেশে আসেনি। অস্ট্রেলিয়াতে কয়েক বছর থেকে কোম্পানিতে জব করে নিজের ব্যাংক ব্যালেন্স তৈরি করে তারপর এসেছে। ছেলেটা সবার জীবন গুছিয়ে দিলেও নিজের জীবনটা বড্ড অগোছালো। সে একাকিত্বের মাঝে থাকতে থাকতে ভুলেই গেছে ভালোবাসা কী। আমার বড় নাতিটা এমন ছিল না। সে খুব হাসি খুশি আর চঞ্চল ছিল, কিন্তু পরিস্থিতি তাকে এমন কঠোর করতে বাধ্য করেছে। ছেলেটা কখনো সঙ্গী পায়নি নিজের মনের কথাগুলো প্রকাশ করার জন্য, আর ও খুব একটা মনের কথা কাউকে বলতে পারে না। ছেলেটার বুক ফাটে, তবু মুখ ফাটবে না। সাথে ভীষণ ঘাটতেরা। এক নাগারে কথাগুলো বলে থামলেন সোবান খান। নাতবের মাথায় হাত বুলিয়ে দিয়ে ধীর কণ্ঠে বললেন, আমার নাতিটা বাহিরে যতটা কঠোর, তার চেয়ে বেশি মনের দিক থেকে নরম। ও সহজেই কিছু মুখ ফুটে বলে না। ছেলেটা ভালোবাসা, আদর, যত্ন থেকে অনেক আগেই বঞ্চিত হয়েছে। কাজের চাপে, পরিবারের চাপে, মানসিক চাপে ভালোবাসা কী জিনিস সেটা ভুলে গেছে। আমার নাতিটা মনের দিক থেকে খারাপ নয় নাতবউ। তুমি শুধু একটু কষ্ট করে মানিয়ে নিয়ে ওর কাছে থেকে যাও। দেখবে একদিন না একদিন ও ঠিক স্বাভাবিক জীবনে ফিরে আসবে। দাদাজানের বলা প্রতিটা কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনল আলো। কিছুক্ষণ চুপ করে বসে থেকে একগাল হেসে বলল, তুমি চিন্তা করো না দাদাজান, আমি বেঁচে থাকাকালীন আর ছাড়ছি না তোমার বড় নাতিকে। উনি না চাইলেও আমি ওনার সাথে থাকবো। বেশি বাড়াবাড়ি করলে তুমি তোমার পচা নাতির কান বলে দেবে, ঠিক আছে? সোবান খান হেসে বললেন। ঠিক আছে। আলো সব ওড়না নিয়ে এসে আলমারিতে গুছিয়ে রাখলো। তাকে সাহায্য করলেন শেফালি চাচি। আধার তখন সোফায় বসে থেকে চুপচাপ ল্যাপটপে কাজ করছিল। আলো সব কাজ শেষ করে ফ্রেশ হয়ে এলো এবং এসেই সোজা স্যারের কোলে ঠাস করে বসলো। এতে আধার প্রচুর বিরক্ত হয়। এই মেয়েটা এত চিপুক কেন? হোয়াই? কি সমস্যা তোমার? আলো দুহাতে স্বামীর গলা জড়িয়ে ধরতেই আধার চট করে মুখ সরিয়ে নিল। এটা দেখে আলো খিলখিল করে হেসে উঠে গালে চুমু খেয়ে ফিসফিসিয়ে পড়ল। যেটার ভয় পেলেন ওটাই করলাম। আধার দাঁতে দাঁত চেপে বলল, তোমার মতো অসভ্য মেয়ে আর দুটো দেখিনি। আলো মুস্কি হেসে কাঁধে মুখ গুজে বলল, আলো এক পিসি আছে, আর সেটা আপনার ভাগ্যে জুটেছে। এটার জন্যই আফসোস হয়। তোমার মতো পাগল মেয়ে আমার জীবনে না এলেই ভালো হতো। এখন আমি আপনার কাছে আছি, তাই আপনার আফসোস হচ্ছে। আর যখন আমি থাকবো না, তখন এর চেয়েও বেশি আফসোস করবেন। একটু থেমে পুনরায় বলল, আচ্ছা ধরুন আমি মরে গেলাম, তখন আপনি কষ্ট পাবেন নাকি খুশি হবেন? আলোর এ কথা বলতে দেরি হলেও তাকে কোল থেকে ফেলে দিতে একটুও দেরি হলো না আধারের। আলো মেঝেতে বসে থেকে বিস্ময়ে তাকিয়েছে স্যারের রক্তিম চোখের দিকে। আধার দাঁতে দাঁত চেপে বলল, মরার খুব শখ না তোমার? তা কিভাবে মরতে চাও বলো? আমি তোমাকে সাহায্য করছি। একবার বলেছিলে আমি তোমার নাক মুখ চেপে ধরে নিঃশ্বাস আটকিয়ে মেরে ফেলতে চেয়েছিলাম। তা এখন ওটাই আবার রিপিট করি, শুধু হাতের জায়গায় আজ বালিশ থাকবে।
আলো বড় বড় চোখে তাকিয়ে অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো। আপনি আমাকে মারতে পারবেন? এতে কোনো সন্দেহ আছে? আলো কিছুক্ষণ চুপ থেকে উঠে গিয়ে বিনা থেকে বালিশ নিয়ে এসে স্যারের সামনে বাড়িয়ে ধরে বলল। ঠিক আছে, প্রমাণ দিন। আধার অদ্ভুত চোখে তাকায়। এই মেয়েটার মাথায় নির্ঘাত কোনো সমস্যা আছে। সে বালিশ নিয়ে ওটা আবার ছুঁড়ে মারল মেয়েটার মুখে। আমার চোখের সামনে থেকে সরো, নয়তো থাপ্পড় খাবে। আলো নিচে থেকে বালিশ তোলা হেসে বলল। আমি জানি আপনি কখনোই আমাকে আঘাত করতে পারবেন না। আধার এক ভুরু উঁচিয়ে জিজ্ঞেস করলো। এত বিশ্বাস? আলো রুম থেকে চলে যেতে যেতে বলে উঠল। নিজের থেকেও বেশি। কয়েকদিন পরের কথা। আলো তার স্বামীর সাথে বাবার বাড়িতে এসেছে। আজ রোহিতের গায়ে হলুদ। তাদের আরও এক সপ্তাহ আগে আসতে বলা হলেও আধার কাজের তাড়াতাড়ি আসতে পারেনি, আর না একা একা আলোকে পাঠিয়েছে। সে নিজের সাথে করেই নিয়ে এসেছে। পুরো বাড়িতে হালকা ডেকোরেশন করা। জাঁকজমকভাবে বিয়েটা না হলেও সকল পরিচিত আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীদের দাওয়াত করেছে। বাগানে রোহিতের গায়ে হলুদের আয়োজন করা হয়েছে। চারিদিকে বাচ্চারা ছোটাছুটি করে খেলাধুলা করছে, আর কাজিন বন্ধুবান্ধবরা রোহিতকে হলুদ দিয়ে ভূত বানাতে ব্যস্ত। ছেলেটা আজ ভীষণ খুশি। যে জানতো মেঘলা তাকে পছন্দ করত, আর সে নিজেও মনে মনে ভালোবাসতো মেয়েটাকে, তবে কখনো সেটা প্রকাশ করেনি। মনের গহীনে লুকিয়ে রাখা ভালোবাসাটা প্রকাশ না করেও নিজের প্রিয় মানুষটিকে নিজের করে নিয়েছে। আর শুধু একটা দিন বাকি, তারপরই মেয়েটাকে নিজের অর্ধাঙ্গিনী রূপে দেখবে। এই খবরদার, একটু হলুদ মাখাবি না আমাকে। ছায়া মায়া হলুদের বাটি নিয়ে ছুটে এসে বড় বোনকে মাখাতে গেলে আলো চিল্লিয়ে উঠল। এতে ছায়া কপাল কুঁচকে বলল। মাখালে সমস্যা কি? অনেক সমস্যা। আমার বর থাকতে তোদের থেকে প্রথম হলুদ মাখিয়ে নিব কেন? ছায়া মায়া সরু চোখে তাকায়। আলো মুখ ভেঙচি কোটে ছোট বোনের হাত থেকে হলুদের পাত্রটা নিয়ে বাহিরে যেতে যেতে ভাব নিয়ে বলল। মুই মোর প্যারের স্বামীর থেক্কা হলুদ মাইখা নিমু। ছায়া আফসোসের সুরে বলল। আজ একটা প্রিয়ারের স্বামী নাই বলে। আলো বাইরে এসে এদিক ওদিক তাকিয়ে স্যারকে খুঁজছে। এ লোকটা আবার কোথায় হাওয়া হয়ে গেল কে জানে। তবে তাকে আর বেশিক্ষণ খুঁজতে হলো না। এই তো একটা নিরিবিলি জায়গায় গাছের নিচে পায়ের উপর পা তুলে চেয়ারে বসে থেকে ফোন টিপছে। পরনে কালো শার্ট প্যান্ট। সবাই হলুদ সাদা পাঞ্জাবি পরলেও লোকটা পরেনি। আধারের মনোযোগ নষ্ট হয় নুপুরের রিনঝিন মৃদু শব্দে। সে ফোনের স্ক্রিন থেকে নজর সরিয়ে মুখ তুলে সামনে তাকায়। পাজি মেয়েটা হাসি মুখে তার দিকে হেঁটে আসছে। পরনে কাঁচা হলুদের শাড়ি, যেটা বাঙালিয়ানার মতো করে পড়েছে। কানে গলায় কাঁচা ফুলের গহনা। মাথার চুলগুলো খুব সুন্দর করে উঁচিয়ে খোপা বাঁধা। তার চারিদিকে বেলি ফুলের মালা পেঁচিয়ে রাখা। কানের পাশে দুটো হলুদ গোলাপ খুঁজে রাখা। দুই গালের পাশে ছোট চুল ছেড়ে দেওয়া, আর কপালে টিকলি আর দুহাত ভর্তি চুড়ি। ফর্সা চেহারায় হালকা সাজ। মেয়েটা রাগাগোড়া পরক করতে করতে আধারের মেজাজ খারাপ হলো। এই মেয়েটা এত সেজেছে কেন? নাকি কোনো মতলব আছে? এই যে মাস্টার মশাই, আমাকে কেমন লাগছে? আলো আছে এসে হাসি মুখে জানতে চাইল। আধার ফোন পকেট ভরে উঠে দাঁড়িয়ে কোনো বার্তা ছাড়াই মেয়েটার কানের পাশে গুজে রাখা দুটো গোলাপ ছিনিয়ে নিয়ে অদূরে ছুঁড়ে মেরে বলল। একদম বাজে। আলোর ঠোঁটের কোণ থেকে হাসি গায়েব হয়ে গেল। সে কয়েকবার চোখের পলক ঝাপটিয়ে নিজের খারাপ লাগাকে লুকিয়ে রাখে। শান্ত গলায় বলল। সবাই আমার প্রশংসায় পঞ্চমুখী হলেও এই আপনিটার চোখে কখনো সুন্দর হতে পারলাম না। আধার কপাল কুঁচকে জিজ্ঞেস করল। আজ তোমার গায়ে হলুদ? না। তাহলে এই পেতনির মতো সেজেছো কেন? কেন আবার? ছেলেদের পটানোর জন্য। আলো সোজা সবটায় জবাব দিল। আদর কিছুক্ষণ চুপ থেকে বিড়বিড় করে বলল। যেই ছেলের মানসিক সমস্যা আছে ওই ছেলেই তোমার ভূতের মতো রূপ দেখে গলবে। আলো বিরক্ত হয়। নিজের হাতের হলুদের বাটি এগিয়ে দিয়ে বলল। আমাকে হলুদ লাগিয়ে দিন। আধার মুখ সরিয়ে নিয়ে বলল। পারবো না। আপনি এত আনরোম্যান্টিক কেন? আলো চোখ মুখ কুচকে বলল। আধার তড়াক করে মেয়েটার দিকে তাকিয়ে হলুদের বাটি নিয়ে পুরোটাই আলোর মাথার উপর ঢেলে দিয়ে বলল। রোমান্টিকের প্রমাণ পেলে? আলো এক মুহূর্তের জন্য বাকরুদ্ধ হয়ে গেল। দূর থেকে এই দৃশ্য দেখে ছায়া খিলখিল করে হেসে উঠে আপুর উদ্দেশ্যে বলল। নাও নাও, আরো বেশি করে স্বামীর থেকে হলুদ মাখিয়ে নাও। আলোর শরীর আগে জ্বলে উঠল। সে হিসিয়ে বলে উঠল। আপনাকে আমি গোবর মাখাবো। আধার বাঁকা হেসে সামান্য ঝুঁকে ফিসফিসিয়ে বলল। আর আমি আপনাকে খাওয়াবো। আলো দাঁতে দাঁত পিষে সেখান থেকে হনহনিয়ে চলে গেল বাড়ির ভেতর। দুপুর হয়ে আসায় আধার রুমে এসে দরজা বন্ধ করে শার্টের বোতাম খুলতে লাগলো। আগেরবার সিঙ্গেল বেড থাকলে এবার মতিউর রহমান নতুন করে বড় বেড বানিয়ে মেয়ের ঘরে দিয়েছে, যেন দুজনের কোনো অসুবিধা না হয়। আধার শার্ট খুলে পাশে ফিরতেই হার্টবিট থেমে গেল।
ওয়াশরুমের দরজা খুলে বেরিয়েছে আলো। পরনে এলোমেলো চেরি রঙের জর্জেট শাড়ি, লম্বা আঁচল কাঁধে তুলে রাখায় সাদা ধবধবে পেটের অর্ধেক অংশ দৃশ্যমান, যেখানে তার ওই দিনে চিমটি দেওয়ার হালকা দাগ এখনো রয়েছে। ভেজা চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়ছে। সদ্য গোসল করার রমণীকে দেখতে অনেক স্নিগ্ধ লাগছে। আলো তোয়ালে দিয়ে মাথার চুলগুলো মুছতে মুছতে সামনে তাকাতেই কপাল কুঁচকে গেল। তবে কিছু না বলে পাশ কাটিয়ে বারান্দায় চলে যাওয়ার সময় শুনতে পেল। শাড়ি ব্যতীত তোমার অন্য কোনো ড্রেস নেই? আলো পেছনে পেছনে ফিরে জবাব দিল। অবশ্যই আছে, কিন্তু কেন? আপনি পরবেন? শাড়ি চেঞ্জ করে গাউন নয়তো 3 পিস পরো। সকালে আমি আপনাকে পাঞ্জাবি পরতে বলেছিলাম, কিন্তু আপনি আমার কথা শোনেননি। তাই এখন আমিও আপনার কোনো কথা শুনবো না। আমার যেটা ইচ্ছে সেটাই আলো সম্পূর্ণ কথা শেষ করতে পারল না। তার আগেই অনুভব করলো তার শরীর থেকে শাড়ি খুলে গেছে। আলোর আগে চিল্লিয়ে উঠল। এই, আপনার সমস্যা কি বলুন তো? আমার সব কিছুতে আপনার এত আপত্তি কিসের? আদা ঝড়ের বেগে তেড়ে এসে মেয়েটা চল শক্ত করে চেপে ধরে হিসিয়ে বলল। আওয়াজ একদম নিচে। আলোর গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। আধা চোয়াল ছেড়ে দিয়ে পেছন ফিরে গম্ভীর কণ্ঠে বলল, আমি চাই না কেউ তোমার দিকে বাজে নজর দিক। আলো নাক টেনে ছাঁচালো কণ্ঠে বলল, সেটা তো ভালো করে বলতে পারতেন। আমি ভালো কথা বলতে পারি না। হ্যাঁ, সেটা কেন পারবেন? আপনি তো পারেন শুধু রাগ দেখাতে আর ধমকাধমকি করতে। আমি এমনই। আমি এমনই। আলো মুখ ভেঙিয়ে বলল। আধার ঘাড় ঘুরিয়ে তাকাতে আলো চুপচাপ এগিয়ে এসে আলমারি খুলে সেলার কামিজ দিয়ে ওয়াশরুমে চলে গেল। আধার ফ্লোরে পড়ে থাকা শাড়িটার দিকে তাকিয়ে থেকে আনমনে বলে উঠল, দিন দিন আমি এত রুড হয়ে যাচ্ছি কেন? ওয়াই? দুপুরে সবার খাওয়া দাওয়ার পালা শেষ, কিন্তু আলো এখনো খায়নি। সে দুহাত ভর্তি মেহেদি দিয়ে টই টই করে ঘুরে বেড়াচ্ছে। সবার মেহেদি দেওয়ার কথা রাতে থাকলেও সে আগেভাগে দিয়েছে, নয়তো দেখা যেত মেহেদি হাতের বদলে বিছানা চাদরে লেপটে গেছে। তারপর মায়ের বকুনি ফ্রি। আলো রান্নাঘরে উকি দিয়ে দেখলো সবাই কাজে ব্যস্ত, তবুও সে তার মায়ের উদ্দেশ্যে বলল, মা, খুব খিদে পেয়েছে, একটু খাইয়ে দাও না। রান্নাঘর থেকে আলেয়া রহমানের কণ্ঠস্বর ভেসে এলো। কেন, তোমার হাত নেই? আছে তো, কিন্তু হাতে মেহেদি দেওয়া। বলেছিলাম না মেহেদি দেওয়ার আগে খাবার খেয়ে নাও। তখন খিদে পাইনি তো। তাহলে এখন উপোস করে বসে থাকো, আমি কাজ শেষ করে আসতেছি। তুমি আমার মায়ের থেকে প্রতিবেশী আন্টি লাগো বেশি। আলো বিরক্তিতে চোখ মুখ কুচকে ড্রয়িং রুমে এসে সোফায় বসলো। তখন খেয়াল করলো আদার স্যার রান্নাঘরের দিকে যাচ্ছে। এটা দেখে সে গলা উঁচিয়ে বলল, এই স্যার, ওই স্যার, কি লাগবে আমাকে বলুন, আমি এনে দিচ্ছি। আদার ঘাড় ঘুরিয়ে এক ভুরু উঁচিয়ে জিজ্ঞেস করলো। তা কি দিয়ে এনে দেবে? পা দিয়ে? আল্লাহ চোখ মুখ কুচকে বলল, আপনিও আমার স্বামীর থেকে বেশি প্রতিবেশী কাকু লাগেন। তুমিও বউয়ের থেকে বেশি প্রতিবেশী ঝগড়ুটে মহিলা লাগো। এ কথা বলে আধার রান্নাঘরে চলে গেল। আর আলো সোফায় দুহাত মেলে দিয়ে পেছনে মাথা ঠেকিয়ে চোখ বুজে বিড়বিড় করলো। সব কটা মীর জাফরের দল। কিছুক্ষণ পর নাকে পোলাও ও মাংসের ঘ্রাণ আসতে আলো চট করে চোখ মেলে তাকায়। সোজা হয়ে বসতেই খেয়াল করলো আধার স্যার খাবারের প্লেট নিয়ে তার পাশে বসেছে। এটা দেখে মুহূর্তেই খুশি হয়ে গেল আলো। সে আরও এগিয়ে সামনে আসলো, দুপা তুলে সুন্দর করে স্যারের সামনে বসলো। আদার কিছু না বলে চুপচাপ মেয়েটাকে নিজেতে খাইয়ে দিতে লাগলো, আর মাঝে মধ্যে টিস্যু দিয়ে ঠোঁটের কোণ মুছে দিতে থাকে। দূর থেকে এই দৃশ্যটা মতিউর রহমান দেখে মুগ্ধ হলেন। তার মেয়েটা খেতে খেতে বকবক করছে, আর ছেলেটা মনোযোগ সহকারে শুনছে। মাঝে মধ্যে তেরা জবাব দিলে মেয়েটা গাল ফুলিয়ে রাখছে। আবার পর মুহূর্তে স্যারকে জ্বালাতে শুরু করলো। তিনি স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ওখান থেকে চলে গেলেন। আলো কথা বলে বলে আধারের মাথা ব্যথা তুলে ফেলেছে। আধার দাঁতে দাঁত চেপে সব বকাবকি মুখ খুঁজে সহ্য করে নিল। তখনই তার চোখে পড়লো পোলাওয়ের মধ্যে দুটো এলাচি। এটা দেখে মনে মনে ক্রুর হেসে পোলাও ও মাংসের ভেতর দুটো এলাচি নিয়ে আলোর মুখের সামনে ধরলো। মেয়েটা সরল মনে মুখে নিয়ে কিছুক্ষণ চিবোতেই থমকে গেল। চট করে ঘাড় ঘুরিয়ে স্যারের দিকে তাকাতেই আধার শব্দ করে হেসে উঠল, কারণ মেয়েটার রক্তিম চেহারাটা দেখার মতো। এই প্রথম স্যারকে মন খুলে হাসতে দেখে আলো মুগ্ধ চোখে তাকিয়ে থেকে হাসলো। লোকটাকে হাসলে কত সুন্দর লাগে, অথচ মানুষটা হাসতেও কিপটামি করে। মেয়েটাকে নিজের দিকে অমন করে তাকিয়ে থাকতে দেখে আধার নিজেকে সামলিয়ে নিয়ে গম্ভীর মুখে বলল, বেসিনে মুখের খাবার ফেলে দিয়ে এসো। কিন্তু আলো গেল না। সে স্বাভাবিকভাবে মুখের খাবার চিবিয়ে খেয়ে নিল। এটা দেখে আধার থমথমে মুখে বসে থাকলো। তখনই তার নজর যায় মেয়েটার দুহাতের তালুতে, যেখানে তার নাম জলজল করছে।
ডান হাতে আরবিতে ও বাম হাতে ইংরেজিতে ছোট্ট করে লেখা আধার। স্যারের নজর খেয়াল করে আলো নিজের হাতের দিকে তাকায়, তারপর হাত দুটো পিছনে আড়াল করে নিল। এটা নিয়ে না আবার লোকটা তাকে কিছু বলে, কিন্তু আধার কিছুই বলল না, চুপচাপ তাকে খাইয়ে দিতে থাকলো। রাতের বেলা সব কাজিনরা মিলে ঠিক করেছে আজ ছাদে শোবে, কারণ এতগুলো মানুষের রুমে জায়গা হবে না, তাই ছাদে দুপাশে বিছানা পাতা হয়েছে। এক পাশে থাকবে ছেলেরা, অন্য পাশে থাকবে মেয়েরা। ছায়া মায়া আগেই চলে গিয়েছে। আলো নিজের বালিশ বগল দাবা করে ললিপপ খেতে খেতে করিডোর দিয়ে যাচ্ছিল। উদ্দেশ্য সিঁড়ি বেয়ে ছাদে যাওয়ার। আধার স্যার এসব পছন্দ করেন না, তাই ওনাকে নিজের পুরো রুমটাই ছেড়ে দিয়েছে। আজ বদমাশ লোকটা একা একা। এসব ভাবার মাঝে আলো অনুভব করলো পিছন থেকে কেউ তার বেনুনি চেপে ধরেছে। আলো বিরক্তিতে মুখ দিয়ে চবর্গের শব্দ উচ্চারণ করলো। মুখ থেকে ললিপপ বের করে ঘাড় ফিরিয়ে পেছনে তাকিয়ে খ্যাক করে বলল। এখানেও আবার চুল ধরে টানাটানি শুরু করেছেন? প্রত্যুত্তরে আধার কিছু না বলে মেয়েটার হাতের বাহু চেপে ধরে টেনে টুনে নিজের সাথে নিয়ে যেতে লাগলো। রুমে এসে বিছানায় ছুঁড়ে মারল মেয়েটাকে, তারপর দরজা লাগাতে লাগাতে গম্ভীর কণ্ঠে বলল, এখানেই ঘুমাও। আলা সোজা হয়ে উঠে দাঁড়িয়ে পেছনে ফিরে হাতে থাকা বালিশটা স্যারের দিকে ছুঁড়ে মেরে দাঁতে দাঁত চেপে বলল। আপনি আমার জীবনটা জ্বালিয়ে খাচ্ছেন। আধার বালিশটা ক্যাচ করে ধরে বিছানায় ছুঁড়ে মারল, তারপর দুহাত ট্রাউজারের পকেটে গুজে এগিয়ে আসতে আসতে ধীর কণ্ঠে বলল, তুমি ঘুমানোর সময় কেমন হয়ে থাকো সেটা জানো? অর্ধনগ্ন হয়ে থাকো। ঘুমের স্টাইল এত জঘন্য তোমার, সে জায়গায় তুমি কিনা অতগুলো ছেলেদের সাথে ছাদে থাকবে। আর ইউ সিরিয়াস মিসেস খান? ছেলেদের সাথে না, বলুন মেয়েদের সাথে। আর অনেকগুলো কমফোর্টার রয়েছে, কোনো সমস্যা হবে না। আমার বেডেও কমফোর্টার আছে, এমনকি তুমি শোয়ার সময় ওই কমফোর্টারের নিচেই শো, কিন্তু ঘুমানোর পর তুমি কমফোর্টারের নিচে না, বরং কমফোর্টার তোমার নিচে থাকে, সাথে পরনের টি শার্ট প্লাজো উপরে। আলোকে সম্পূর্ণ কথা বলতে না দিয়ে আধার বলে উঠল। আলো কিছু না বলে লজ্জায় মুখ সরিয়ে নিল। মাঝে তার ঘুমিয়ে থাকা ভালো নয়, তাই বলে লোকটা মুখের উপর এইভাবে বলবে? আধার মেয়েটার কাছে এসে মাথা নিচু করে কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, সবাই আপনার স্বামীর মতো এত ভদ্রলোক নয় ম্যাডাম, যে আপনাকে অর্ধনগ্ন অবস্থায় দেখেও নিজেকে শান্ত রাখবে। এ কথা বলে আধার সরে গেল। ওয়াশরুম থেকে দিয়ে যেতে যেতে স্বাভাবিক গলায় বলল, তবুও যদি আপনার সবার সাথে ঘুমাতে ইচ্ছে করে তাহলে যেতে পারেন আপনি। আধার ফ্রেশ হয়ে রুমে এসে দেখে আলো নেই। এটা টের পেতেই চল শক্ত হয়ে উঠল। মেয়েটা এত কিছু শোনার পরেও চলে গেল। আধার হাতের তোয়ালে সোফার উপর রেখে রুমের বাতি নিভিয়ে বিছানায় উপর হয়ে শুয়ে বালিশে মুখ গুজল। মেয়েটা যেখানে ইচ্ছে সেখানে থাকে, তাতে তার কিছু যায় আসে না। অনেকটা সময় পর আলো হাতে করে পানির জগ নিয়ে রুমে এলো। সে মূলত নিচে পানি নিতে গেছিল। রাতে যদি পিপাসা লাগে তখন। দরজা ভেতর থেকে বন্ধ করে টি টেবিলের উপর জগ রেখে বিছানায় এলো। স্যারের চোখ মুখের সামনে কয়েকবার হাত নিয়ে চেক করলো ঘুমিয়ে আছে নাকি ঘুমের ভান করছে। আলো কিছু বুঝতে না পেরে চুপচাপ স্যারের উদম পিঠের ওপর মাথা রেখে উল্টো হয়ে শুয়ে পড়ল। তারপর দুহাত চোখের সামনে নিয়ে এসে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে দেখতে মনে মনে বিড়বিড় করে বলে উঠল, মেহেদি রাঙা হাতে লিখেছি আপনার নাম, আর এ জীবনে শুধু চেয়েছি এই পথটা আপনিটাকে। ঢাকা থেকে কক্সবাজার যেহেতু দূরের পথ, তাই সবাই সকাল সকালই বেরিয়ে পড়েছে। কক্সবাজার পৌঁছাতে প্রায় 8 থেকে 9 ঘন্টার মতো সময় লাগবে। বরসহ পরিবারের লোক কাজিন সবাই প্রাইভেট করে যাচ্ছে। গাড়ির ভেতর সবাই আনন্দ হইচই করলেও আজ আলোর মনটা খারাপ। সে চেয়েছিল স্যারের সাথে আসতে, কিন্তু লোকটা তাকে ইগনোর করে অন্য গাড়িতে উঠেছে। এটা নিয়েই তার যত সব মন খারাপ। আপু, তুমি ঠিক আছো? না মানে আজ এত শান্ত। আলোর কেন জানি খুব রাগ হলো। সে মুহূর্তে ছোট বোনের উপর চেঁচিয়ে উঠল, আমাকে কি তোদের মানুষ বলে মনে হয় না? আমার মন খারাপ, কষ্ট বুঝি হয় না? সবসময় হাসি খুশি বক বক করি বলে কি কখনো শান্ত থাকতে পারি না? আমার উগ্র স্বভাব, আমার বেশি কথা বলা, আমার পাগলামি, আমার আকাম কুকাম করা, এমনকি আমার হাসিতেও তোদের সমস্যা হয়। এই পুরো আমিটাকেই সবার সমস্যা। আমি এখন কি করব? বল, কি করব? নিজের অস্তিত্বকেই মিটিয়ে ফেলবো? সচরাচর আলোকে কখনোই কেউ রাখতে দেখেনি, আর না এমন কথা বলতে দেখেছে। মেয়েটা সবসময় হাসি খুশি থাকে, কষ্ট পেলেও হাসে, মন খারাপ থাকলেও হাসে। অথচ সেই মেয়েটার আজ এমন রূপ ঠিক সবার হজম হলো না। বড় বোনের চিল্লানি খেয়ে তো ছায়া কেঁদে দিয়েছে। ড্রাইভিং সিটের পাশের সিটে রোহিত বসেছিল। মূলত আলোররা বরের গাড়িতেই বসেছে। রোহিত লুকিং গ্লাসে তাকিয়ে আলোর উদ্দেশ্যে বলল, তুই ঠিক আছিস?
সামান্য কথাতে এত রিয়েক্ট করছিস কেন? আলো জানালা দিয়ে বাইরে দৃষ্টি নিক্ষেপ করে স্বাভাবিক গলায় বলল, আমি বাজে, তাই এমন করি। কেউ কিছু বলেছে? না পারলে কেউ আমার সাথে কথাও বলবে না। আলোর তেড়া তেড়া জবাব ঠিক বুঝতে পারল না রোহিত, তবে মেয়েটাকে আর ঘাটালো না। হয়তো মন মেজাজ বিগড়ে আছে মেয়েটার। ছায়া মেয়ের সাথে লেপ্টে বসে আছে, মাঝে মধ্যে নাক টানছে। আলো কিছুক্ষণ চুপ করে বসে থেকে শব্দ করে দীর্ঘশ্বাস ছাড়ল। ছোট বোনকে টেনে নিজের কাছে নিয়ে এসে জড়িয়ে ধরে মাথায় চুমু খেয়ে শান্ত গলায় বলল, সরি বনু, তোকে বিনা কারণে বকা দিলাম। আসলে মুড একটু বিগড়ে আছে, তাই ছ্যাদ করে উঠেছি। প্লিজ রাগ করিস না। বিয়ে বাড়িতে গিয়ে তোরে আমার ভাগের রোস্ট দিবনি। সমুদ্র পাড়ে গিয়ে যা যা খেতে চাইবি তোকে আর মায়াকে সব খাওয়াবনি। এবার চাইলে অক্টোপাসও খাওয়াবো, আমি একটু মানা করব না। এমনকি তিমি মাছও এনে খাওয়াবো তোকে। তবু আমার কথায় কষ্ট পাস না। তুই জানিস তো তোর আপু একটু অবুঝ, তাই হুটহাট এমন করে ফেলি। ছায়া বড় বোনের বুকে মুখ গুজে মুচকি হেসে বিড়বিড় করে পড়ল, সব বুঝলাম, কিন্তু তুমি তিমি মাছ কই পাবে? ওইটা তো সমুদ্রে আছে। তো কি হয়েছে, সমুদ্র থেকে ধরে আনবো ব্যাটারে। ছায়া মুহূর্তে শব্দ করে হেসে উঠল। আলো স্বস্তির নিঃশ্বাস ছেড়ে চোখ বুজে বোনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কখনো আপুর কথায় কষ্ট পাবি না, আর না মন খারাপ করবি। সকাল গড়িয়ে দুপুর ও দুপুর গড়িয়ে বিকেল হয়ে এসেছে। লং জার্নি করে অবশেষে কাঙ্ক্ষিত জায়গায় সবাই পৌঁছালো। আস্তে ধীরে সবাই নেমে এলো গাড়ি থেকে। আলো নিচের লেহেঙ্গা দুহাতে ধরে গাড়ির ডোর খুলে নামলো। সামনে এগোতে চেয়ে অনুভব করলো পেছনে ওড়না আটকে গেছে। আলো বিরক্তিতে পেছনে ঘুরে ওড়না ধরে টানাটানি করতেই পাশ থেকে একটা পুরুষালী বলিষ্ঠ হাত এসে তার ওড়না ছাড়িয়ে দিল। আলো চমকে উঠে পেছনে ফিরতেই তার কপাল স্পর্শ করলো উত্তপ্ত বুক। খুব চেনা ও অতি প্রিয় পুরুষালী পারফিউমের ঘ্রাণ পেয়ে আলো মুহূর্তেই পেছনে সরে গেল। অতঃপর কিছু না বলে মানুষটার পাশ কাটিয়ে চলে যায়। বাড়ির প্রবেশপথে নারকেল গাছের দীর্ঘ সারিতে জড়িয়ে দেওয়া হয়েছে নীল আর সাদা মরিচবাতি, যা দূর থেকে দেখলে মনে হচ্ছে আকাশের নক্ষত্রগুলো নিচে নেমে এসেছে। সাজসজ্জায় আধুনিকতার ছোঁয়া থাকলেও ঐতিহ্যের টান স্পষ্ট। সদর দরজায় টাটকা কলাপাতা আর সোলার নকশায় তৈরি করা হয়েছে খোশ আমদেদ গেট। উঠোন জুড়ে রঙিন শামিয়ানা টাঙানো হয়েছে, যার নিচে বসে আছে পাড়ার চঞ্চল কিশোরীর দল। তাদের পরনে স্থানীয় তাঁতের শাড়ি আর চুলে গুজে রাখা সতেজ বুনো ফুল। বিয়ে বাড়ির এক কোণে চলছে বিশাল কর্মযজ্ঞ। বড় বড় ডেক্সিতে রান্না হচ্ছে ঐতিহ্যবাহী মেজবানি মাংস এবং সামুদ্রিক মাছের বিশেষ কোনো পদ। ধোয়া ওঠা বাথের গন্ধে আর মশলার ঝাঁঝালো ঘ্রাণে চারপাশ মামা করছে। প্রবীণরা পান সুপারি মুখে দিয়ে বসে আছেন বাড়ির বারান্দায়। তাদের গল্পের আসর বসেছে পুরোনো দিনের বিয়ের স্মৃতি নিয়ে। যেহেতু সবাই অত দূরের পথ থেকে এসেছে, তাই মেহমানদের আগেই দেওয়া যেত খেতে এবং সন্ধ্যার দিকে বিয়ে পড়ানো শুরু হবে। আলো কথা মতো তার রোস্ট ছায়ার প্লেটে দিল। তখনই খেয়াল করলো তার প্লেটের রোস্ট। আলোর সরু চোখে পাশে বসা স্যারের দিকে তাকায়। আধা দুটো টিস্যু আলোর কোলের ওপর রেখে শান্ত গলায় বলল, আমাকে পরে দেখো, আগে খাবার খাও। আলো কিছু না বলে চুপচাপ খেতে লাগলো। আধারও খেতে শুরু করলো আর মাঝে মধ্যে এটা সেটা বইয়ের প্লেটে তুলে দিল। সন্ধ্যা হয়ে আসতে বিয়ে পড়ানো শুরু হয়ে গেল। মেঘলার পরনে লাল টুকটুকে জামদানি শাড়ি আর রোহিতের গায়ে শেরওয়ানি। কাজী সাহেব সকল নিয়মকানুন মেনে রোহিতকে কবুল বলতে বলে। ছেলেটা সময় নষ্ট না করে 3 বার কবুল বলে দেয়। এটা নিয়ে পাশে দাঁড়ানো কাজিন বন্ধুবান্ধবরা সবাই হেসে উঠল। কাজী সাহেব এবার মেঘলাকে কবুল বলতে বললেন। মেয়েটা একটু সময় নিয়ে ধীরে সুস্থে কবুল বলতে সবাই আলহামদুলিল্লাহ বলল। অবশেষে দুটি মানুষ পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। আলো এক কোণে বসে থেকে আর চোখে তার স্যারকে দেখতে ব্যস্ত। পরনে সাদা পাঞ্জাবি এবং ওপরে হাতা কাটা কালো কোটি। বাম হাতের কবজিতে সিলভার রঙা ব্যান্ডেড ঘড়ি। বড় বড় চুলগুলো সুন্দর করে জেল দিয়ে সেট আপ করে রাখা। সুন্দর মুখশ্রীর লালচে ঠোঁটের কোণে এক টুকরো হাসি দেখা যাচ্ছে। মানুষটাকে শার্ট পরলে বেশি মানায় নাকি পাঞ্জাবি পরলে বেশি মানায়? আলো মনে মনে ভাবল, আই থিঙ্ক পাঞ্জাবিতে বেশি সুন্দর লাগে। এটা ভেবে আনমনে হাসল। লোকটা তার বাবার সাথে বসে থেকে টুকটাক কথা বলছে, মাঝে মধ্যে আবার হাসছ। শ্বশুর জামাইয়ের মধ্যে এত ভাব হলো কখন? ঠিক বুঝতে পারল না আলো। তার বাবা তো জামাইকে পেয়ে এক প্রকার তাকেই ভুলে গেছে। এটা মানতে পারল না আলো। সে লেহেঙ্গা ধরে তার বাবার সামনে গিয়ে গাল ফুলিয়ে বলল, আমার বাবাকে দেখেছেন? মেয়ের এখনো কথায় মতিউর রহমান যেন আকাশ থেকে পড়লেন। তিনি অবাক কণ্ঠে বললেন, আমি তো তোমার বাবা, চোখে কম দেখছো? ডক্টরের কাছে নিয়ে যাব? আজও কিছু বলবে তখনই আধার সোফার শরীরটা এলিয়ে দিয়ে বলল, চোখে কম নয় আব্বু, বলুন আপনার মেয়ে খাবারের সাথে নিজের ব্রেনও খেয়ে নিয়েছে। স্যারের মুখে আব্বু সম্বোধন শুনে আলো চমকে উঠল।
তার মানে এই লোকটা তার বাবাকে শ্বশুর বলে মেনে নিয়েছে, কিন্তু কখন? তুমি ঠিক আছো মামুনি? বাবার কথা শুনে আলো কপাল কুঁচকে বলল। তুমি তো দেখছি জামাইকে পেয়ে মেয়েকে ভুলেই গেছো। আধার আবার পাশ থেকে শ্বশুর মশাইয়ের উদ্দেশ্যে বলে উঠল। আপনার বড় মেয়ে যে এত হিংসুক সেটা জানা ছিল না। আলো বিরক্তিতে নাকমুখ কুঁচকে তার বাবাকে বলল। তুমি কিন্তু এখনো বললে না আমাকে কেমন লাগছে বাবা। মতিউর রহমান হাসলেন। মেয়ের অভিমান বুঝতে পেরে কাছে টেনে পাশে বসিয়ে কপালে ঠোঁট ছুঁয়ে আদুরে কণ্ঠে বলল। আমার মেয়ে আমার ছোট্ট পরি, সে সবসময়ই সেরা এবং অনেক কিউট আর আদুরে। বাবার প্রশংসা শুনেও কেন জানি আলোর মন ভালো হলো না। সে উদাস মনে বলল। কিন্তু আমি অন্যের চোখে বাজে বাবা, খুব বাজে। এ কথা শুনে আধার ঘাড় কাত করে মেয়েটার মলিন চেহারার দিকে তাকায়। তার ওই কথা এখনো ধরে বসে আছে মেয়েটা। মতিউর রহমান মেয়ের মন খারাপ দেখে বুকে টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল। আমার শোনা একদম বাজে নয়, তোমাকে যে বাজে বলেছে তার চোখের সমস্যা আছে, নয়তো আমার ফুলের মতো কোমল মেয়ে কি কখনো বাজে বলতে পারতো? আর তুমিও এক বোকা মেয়ে, কে কি বললো সেটা নিয়ে মন খারাপ করছো কেন? একটা কথা মনে রাখবে, আমরা যেটা পছন্দ করি সেটা যে সবার পছন্দ হবে সেটাও না কিন্তু, তাই শুধু শুধু মন খারাপ করে লাভ নেই। আলো বুঝলো বাবার কথা, তাই সে কথার প্রসঙ্গ পাল্টিয়ে কিছু বলতে তখনই একজন ভদ্রলোক এসে তার বাবার সাথে কুশল বিনিময় করতে লাগলেন। মতিউর রহমান উঠে দাঁড়ানোর ফলে এখন আধার ও আলো সামনাসামনি। মেয়েটা সোজা হয়ে বসে আর চোখে স্যারের দিকে তাকাতে চোখাচোখি হয়ে গেল। আলো চট করে নজর সরিয়ে নিল, তবুও সে অনুভব করতে পারছে ওই অসভ্য লোকটা তাকেই দেখে যাচ্ছে। বাবাকে ওই মানুষের সাথে চলে যেতে দেখে আলো উঠে দাঁড়ায়। লেহেঙ্গা দুহাতে ধরে সামনের দিকে পা বাড়াতেই ওড়নায় টান পড়ল। আলো কপাল কুঁচকে পেছনে তাকায়। লোকটা আলতো হাতে তার ওড়না টেনে ধরে আছে। আমি সুন্দর জিনিসের কখনো প্রশংসা করি না,